এই যে লোকটাকে দেখছো, এনাকে দেখে ভুল করো না। দেখতে যতটা সাধারণ মনে হচ্ছে, বাস্তবে সে মোটেও তেমন না। কারণ সে তার জীবনে কতজন মানুষ হত্যা করেছে তা গুণে শেষ করা মুশকিল। তবে বর্তমান সে তার অতীত ভুলে গিয়ে তার স্ত্রী সন্তান নিয়ে সাধারণ একটা জীবন কাটাচ্ছিল। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটে যায় যা তাকে আবারও তার অতীতের ভয়ঙ্কর রূপে ফিরে যেতে বাধ্য করে। আর যখন সে তার আসল রূপে ফিরে আসে, কিসের মাফিয়া আর কিসের গ্যাংস্টার, সবাই অসহায় হয়ে পড়ে। তাই চলো শুরু করি এক ঘুমন্ত দানবকে জাগিয়ে তোলার শেষ পরিণতির গল্প। মুভির শুরুতেই আমরা হাস ম্যানসেলকে দেখি, যাকে আমরা মেসন বলে ডাকবো। দেখা যায় মেসন আহত অবস্থায় ইন্টারোগেশন রুমে বসা, হাতে হ্যান্ডকাপ। দুজন পুলিশ অফিসার তাকে বিভিন্ন প্রশ্ন করছে। এতটুকু দেখিয়ে সিন কাট হয়ে 3 সপ্তাহ পিছে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা মেসনকে একজন সাধারণ মানুষের রূপে দেখি। সে তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে একদম সাদামাটা একটা জীবনযাপন করছিল। তার প্রতিদিনের রুটিন ছিল ঘুম থেকে জেগে উঠে জগিং করা, নাস্তা রেডি করা, অফিসে যাওয়া, ডিউটি শেষ বাসায় ফেরা, পরের দিন আবার একই রুটিন ফলো করা। যত যাই হোক না কেন, লড়াই ঝগড়া থেকে শত হাত দূরে থাকা। তবে বর্তমান বাসায় তার যতটুকু সম্মান পাওয়ার কথা তা সে পায় না। একই ছাদের নিচে থাকা সত্ত্বেও তার ওয়াইফ তার সাথে ঠিকমতো কথাও বলতো না। সে যে লাস্ট কবে তার ওয়াইফের সাথে এক মুহূর্ত সুন্দর সময় কাটিয়েছিল তা ঠিক তার মনে নেই। কাছে থেকেও তার ওয়াইফ তার থেকে অনেকটাই দূরে ছিল। এছাড়া তার ছেলে তাকে একজন লুজার মনে করত, তাকে বাবা হিসাবে মূল্যায়নই করতো না, কারণ মেসন তার জীবনে তেমন কিছু করতে পারেনি। বর্তমান সে তার সংসার চালাতে তার শ্বশুরের ছোট্ট একটা কারখানায় অ্যাকাউন্টেন্টের কাজ করে। তবে তার এই বোরিং জীবনের আলো হিসেবে ছিল তার মেয়ে সাফিয়া। সে তার বেশিরভাগ সময় তার মেয়ের সাথে কাটাতো। তো মেসনের জীবন এভাবেই কাটতেছিল। এক রাতে কিছু শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। প্রথমে সে তার মেয়েকে চেক করে, যদিও তার মেয়ে সাফিয়া ঘুমাচ্ছিল। পরে তার ছেলেকে চেক করে, তবে তার ছেলে বাড়ি জেগেছিল। সে তার বাবাকে চোখের ইশারায় বোঝায় বাড়িতে হয়তো চোর ঢুকেছে। মেসন ধীরে ধীরে নিচে আসে, পরে দেখতে পায় সত্যি 2 জন চোর ঢুকেছে। সে চুপচাপ পুলিশে কল দিতে যায়, তবে এর আগেই চোর তাকে দেখে ফেলে। চোর দেরি না করে তার হাতে থাকা ঘড়িটি খুলে নেয়। এরপর তাকে তার বিয়ের আংটি খুলে দিতে বলে, কিন্তু মেসন আংটি দিতে রাজি হয় না। তখন মেসনের ছেলে বাড়ি দ্বিতীয় চোরের উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে, এমনকি তাকে আটকেও ফেলে। এটা দেখে মেসনের সামনে থাকা চোর মেসনকে বাদ দিয়ে বাড়ির দিকে বন্দুক তাক করে এবং হুমকি দিতে থাকে তার পার্টনারকে না ছাড়লে সে তাকে গুলি করে দিবে। তখন মেসনের জন্য একদম সহজ হয়ে যায় চোরকে ধরা। তবে অদ্ভুতভাবে শেষ মুহূর্তে মেসন থেমে যায় এবং বাড়িকে উল্টো বলে ওকে ছেড়ে দাও। মানে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায়, বাড়ি ভেবে নেয় হয়তো তার বাবা ভয় পাচ্ছে, তাই সে চোরকে ছেড়ে দেয়। সারা পেতেই চোর বাড়িকে এক ঘুষি মেরে বসে। ততক্ষণে তার স্ত্রী ভ্যাকাও জেগে যায়। ভ্যাকা চোরদের অনুরোধ করে বলে, তোমাদের যা দরকার নিয়ে যাও, আমাদের কারো কোনো ক্ষতি করো না। চোর 2 জন তখন এক প্রকার বিরক্ত হয়ে চলে যায়। এক তো তেমন কিছু চুরি করতে পারলো না, তার উপর ধরা পড়তে পড়তে বেঁচে গেল। তবে চোর চলে গেলেও মেসন তার পরিবারের কাছে একজন অপদার্থ প্রমাণিত হয়, যেটা খুবই লজ্জাজনক ছিল। পুলিশ আসলে পুরো ঘটনা জানার পর পুলিশও তাকে প্রশ্ন করে, আপনার হাতে তো গল্ফ স্টিক ছিল, তাহলে আপনি কেন মারেননি? আপনার জন্য তো ওদেরকে ধরা সহজ ছিল। মেসন উত্তরে বোকার মতো বলে, ওদের একজনের হাতে বন্দুক ছিল। বাড়ি তখন কিছুটা রেগে বলে, আপনার কাছে ওদেরকে আটকানোর সুযোগ ছিল, আপনি চাইলেই ওদেরকে আটকাতে পারতেন। তো এই ঘটনায় যেটা হয়, এক তো মেসন এমনিতেই তার এই চলমান জীবন নিয়ে মোটেও খুশি ছিল না, তার উপর এই ঘটনা জানাজানি হলে তার জন্য আরো কঠিন হয়ে পড়ে। জীবনটা তার কাছে বোঝা মনে হতে শুরু করে। তবে সে জানতো না আজ রাত থেকে তার জীবন পুরোপুরি বদলে যাবে, যার শুরুটা হয় একটি সামান্য ব্রেসলাইট দিয়ে। মেসনের আজকের সারাটা দিন কাটে গত রাতের তার ব্যর্থতার খোঁটা শুনতে শুনতে, যার ফলে তার মেজাজ খুব খারাপ ছিল। যদিও সে উপরে উপরে স্বাভাবিক থাকে। রাতে বাসায় ফিরলে তার মেয়ে সাফিয়া বলে, বাবা আমি আমার কিটি ক্যাট ব্রেসলাইটটি পাচ্ছি না। ভেকা বলে, বেটা ভালো করে খুঁজে দেখো, হয়তো কোথাও পড়ে আছে। সাফিয়া তখন সেই ভাঙতি টাকা রাখার পাত্রটি এনে বলে, আমি এর মধ্যে আমার কিটি ক্যাট ব্রেসলাইট রেখেছিলাম, চোর আবার আমার ব্রেসলাইট নিয়ে যায়নি তো। এটা শুনে মেসনের মাথায় তখন আগুন ধরে যায়। কোনো কথাবার্তা না বলে ঘর থেকে বেরিয়ে সোজা তার বাবা যেই নার্সিং হোমে ছিল সেখানে চলে আসে। এখান থেকে তার বাবার পুরনো FBI আইডি, কিছু টাকা, একটি পিস্তল নিয়ে সেই চোর 2 জনকে খুঁজতে বের হয়। শুরুটা করে ট্যাটু আর্টিস্টদের দিয়ে, কারণ যখন চোর তার হাতের ঘড়ি খুলে নিয়েছিল তখন সে চোরের হাতে এই ট্যাটু দেখেছিল। মোটামুটি শহরের বেশিরভাগ ট্যাটু আর্টিস্টদের কাছে খোঁজ নেওয়ার পরও এই ট্যাটুর কোনো হদিস পাওয়া যায় না। শেষে একজন সিনিয়র ট্যাটু আর্টিস্টের কাছে আসে। তবে এখানে সে যখন FBI আইডিটি দেখায় তখন পাশে বসে থাকা লোকটা এক নজরেই বুঝে ফেলে এই আইডি তার না,
ফলে সবাই তাকে মারার জন্য ঘিরে ধরে। তখন মেসন কিছু টাকা দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু যখনই পাশের লোকটা মেসনের হাতের ট্যাটু দেখতে পায় সঙ্গে সঙ্গে তার চেহারা রং বদলে যায়, যেন সে কোনো ভয়ানক কিছু দেখে ফেলেছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। পরে সে মেসনকে শুধু বলে দায়িত্ব পালন করার জন্য আপনাকে ধন্যবাদ, এতটুকু বলে সে তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং বাহির থেকে দরজা এমন ভাবে আটকে দেয় যে যাতে মেসন তার কোনো ক্ষতি করে না বসে। লোকটার এমন ভয় পাওয়া দেখে বাকি লোকগুলোর আর বুঝতে বাকি থাকে না মেসন কোনো সাধারণ ব্যক্তি না। ফলে তারা লড়াই করার মুড থেকে সরে যেয়ে মেসনকে বলে আমরা আপনার কি সহযোগিতা করতে পারি। মানে মুহূর্তেই তারা একদম নমনীয় হয়ে যায়। মজার বিষয় হলো মেসন যে ট্যাটু খুঁজতেছিল সেটা এখানে দেখতে পায়। এরপর ঠিকানা নিয়ে সোজা সেই চোরের বাসায় চলে আসে। লুইস ও লুপিটা এরাই মূলত সেই চোর। মেসন তাদের বাসায় ঢুকে সোজা লুইসের মাথায় পিস্তল ধরে। মেসনকে দেখেই লুপিটা ভয়ে ঘড়ি দিয়ে দেয়। পরে মেসন তার মেয়ের কিটি ক্যাট ব্রেসলাইট চায়, তবে তারা ব্রেসলাইট দিতে চায় না বললে বিষয়টা আসলে তেমন না। তারা মূলত ব্রেসলাইটের ব্যাপারে কিছুই বলতে পারে না। লুইস বারবার বলতে থাকে তুমি কিসের কথা বলছো আমি বুঝতে পারছি না। তবে মেসন তার কথা বিশ্বাস করে না। সে মনে করে হয়তো লুইস তাকে মিথ্যা বলছে। মেসন প্রচন্ড রেগে যায়, রাগের মাথায় গুলি করতেই যাবে। ঠিক তখন তার কানে এক বাচ্চার কান্না ভেসে আসে। পরে সে দেখতে পায় লুইস ও লুপিটার বাচ্চা খুবই অসুস্থ। ফলে তার আর বুঝতে বাকি থাকে না লুইস বা তার স্ত্রী কোনো পেশাদার চোর না। এটা বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে যায়। তবে সে আর একটু হলেই অনেক বড় একটা ভুল করে ফেলতো। এটা ভেবে নিজের প্রতি প্রচন্ড বিরক্ত হয়। রাগের মাথায় দেয়ালের উপরই ঘুষি মারতে থাকে। পরে কিছুটা শান্ত হলে বাসার দিকে রওনা দেয়। দেখা যায় সে যেই বাসে করে যাচ্ছিল তখন বাসে তার সাথে এক অল্প বয়সী মেয়ে আর এক বডি বিল্ডার ছিল। রাত বেশি হওয়ায় রাস্তাঘাটে লোকজন ছিল না। হঠাৎ একটা গাড়ি তাদের বাস ট্রপকে উঠতে গিয়ে সোজা রাস্তার পাশে থাকা ব্যারিকেডের উপর উঠিয়ে দেয়। পাশাপাশি থাকায় বাস ড্রাইভার সাথে সাথে ব্রেক করে। পরে দেখা যায় গাড়ির ভিতর থেকে কয়েকজন ধনী বাপের ছেলে মাতাল অবস্থায় বেরিয়ে আসে। এখানে বাস ড্রাইভার একটা ভুল করে বসে। সে তাদেরকে বাসে ওঠার জন্য গেট খুলে দেয়, আর বদমাশগুলো ভিতরে ঢুকতেই বাসে থাকা সেই মেয়েটাকে ঘিরে ধরে। পরিস্থিতি ভালো না দেখে বডি বিল্ডার আগেই কেটে পড়ে। তবে অদ্ভুত ভাবে মেসনের মুখে হাসি ফুটে ওঠে। প্রথমে মেসন বাসের ড্রাইভারকে বাস থেকে নামিয়ে গেট লক করে দেয়। বদমাশগুলো তাকে দেখে ফাইজলামি করে বলে আঙ্কেল আপনি এখানে কি করছেন, তাড়াতাড়ি বাসায় চলে যান, বাসায় আপনার জন্য সবাই অপেক্ষা করছে। উত্তরে মেসন তার বন্দুক বের করে বন্দুকে থাকা বুলেট গুলো ফেলে দিয়ে তাদেরকে বলে আমি যাইনি, কারণ আমি এখন তোদেরকে ধোলাই করব। এটা বলেই মেসন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মেসনের ভিতরে থাকা এত দিনের রাগ ক্ষোভ সব এদের উপর দিয়ে যায়। মোটামুটি এদেরকে 6 মাস হাসপাতালে থাকতে হবে সেটা নিশ্চিত। তবে কাউকে জানে মারে না। এক পর্যায়ে সে এদের মধ্যে টনিকে এমন ভাবে মারে যে তার শ্বাস আটকে যায়। তখন টনিকে বাঁচাতে মেসন টনির গলা হালকা কেটে ভিতরে ড্রিঙ্ক পাইপ ঢুকিয়ে দেয়, যার সাহায্যে টনি আবারও শ্বাস নিতে শুরু করে। ফলে একটুর জন্য টনি জানে বেঁচে যায়। মেসনের এতক্ষণের এই তাণ্ডব দেখে বাস ড্রাইভার তো হা করে তাকিয়ে থাকে, এতক্ষণ এখানে এটা কি হলো। এরপর পরই গল্পে এন্ট্রি হয় টনির ভাই উলিয়ামের, যে ছিল রাশিয়ার সকল মাফিয়াদের মাথা। এক কথায় বললে সে ছিল মানুষের রূপে আস্ত একটা শয়তান। সে এতটাই ডেঞ্জারাস ছিল যে একবার সে তার ক্লাবে গান গাইলে সবাই তার গান শুনে হাতে তালি দেয়, কিন্তু একজন ব্যক্তি তালি না দিয়ে দাঁড়িয়েছিল। এটা তার ইগোতে লেগে যায়। ফলে সে সবার সামনেই লোকটার গলা কেটে লোকটাকে মেরে ফেলে। মানে বুঝতেই পারছো উলিয়াম নামে এই লোকটা কতটা ডেঞ্জারাস। এখন প্রশ্ন হলো মেসন তার একমাত্র ছোট ভাই টনিকে মেরেছে, তাহলে উলিয়াম এবার মেসনের সাথে কি করবে? উলিয়াম তার ভাইয়ের খবর শুনে হাসপাতালে ছুটে আসে। ভাইয়ের এমন অবস্থা দেখে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে। পরে সে বাসগণের কাছে পুরো ঘটনা জানতে চায়। বাসগণ যখন বলে তাদের এই অবস্থা একজন ব্যক্তি করেছে, উলিয়াম সেটা বিশ্বাস করে না। সে মনে করে বাসগণ তাকে মিথ্যা বলছে। ফলে সে রেগে বাসগণকেই মারতে শুরু করে। যদিও পরে যখন টেডিও একই কথা বলে তখন সে কিছুটা শান্ত হয়। পরে সে জানতে চায় এই লোকটাকে কোথায় পাওয়া যাবে। তখন টেডি মেসনের মেট্রো কার্ডটি বের করে তাকে দেয়। এদিকে মেসনকে দেখা যায় আগের তুলনায় আজ সে অনেকটাই ফুরফুরা মেজাজে ছিল। হঠাৎ তার বাসার ফোন বেজে ওঠে। মেসন রিসিভ করলে বুঝতে পারে তার ভাই হ্যারি ফোন করেছে। হ্যারি মূলত উলিয়ামের ব্যাপারে তাকে সাবধান করতে কল করেছে। তবে মেসন হ্যারির কথায় তেমন গুরুত্ব না দিয়ে ফোন রেখে দেয়। ভেগা জানতে চায় কে ফোন করেছিল। মেসন সত্যটা এড়িয়ে গিয়ে বলে আমার এক ডিস্ট্রিবিউটর ছিল। সে ভেগাকে কোনো কিছুই বুঝতে দেয় না। পরে সে তার অফিসে চলে যায়। কিছুক্ষণ পর তার মোবাইলে হ্যারির মেসেজ আসে, যেখানে লেখা ছিল বারবিরের সাথে দেখা করো। মেসন পরে ডিউটি শেষ করে বারবিরের সাথে দেখা করতে আসে।
মূলত বারবির এই লোকটার কোড নেম ছিল। তিনি আসলে সরকারের অত্যন্ত গোপন একটি সংস্থার কর্মকর্তা বা হ্যান্ডলার বলা যায়। তার কাজ ছিল ছোট থেকে বড় সব ধরনের অপরাধীর তথ্য সংগ্রহ করে দেশের গোয়েন্দা সংস্থাকে সাহায্য করা। মেসন আর বারবিরের কথাবার্তা থেকে পরিষ্কার বোঝা যায় তারা আগে থেকেই একে অপরকে খুব ভালো করে চিনত। কিভাবে চিনত সেটা একটু পরেই জানা যাবে। বারবির মেসনকে উইলিয়ামের ফাইল দেয়, যেটা দেখে মেসন বুঝতে পারে সে আসলে কার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে। মেসন উইলিয়ামের দুর্বলতা জানতে চায়। বারবির জানায় ওর আসলে তেমন কোনো দুর্বলতা নেই, তবে রাশিয়ার প্রায় সব মাফিয়ার কালো টাকা উইলিয়ামের কাছে রাখা আছে, এত টাকা যেটা তোমার কল্পনার বাইরে, যেটাকে তারা অপশক বলে। এদিকে উইলিয়াম মেসনের মেট্রো কার্ড দিয়ে তার ঠিকানা পেয়ে যায়। তবে উইলিয়াম বেটিকে মেসনের ব্যাপারে আরো গভীরে খোঁজ নিতে বলে, কারণ সে ভালো করেই বুঝে গেছে সাধারণ একজন মানুষের পক্ষে কখনোই 5 জন ব্যক্তিকে মারা সম্ভব না। বেটি অনেক চেষ্টা করেও মেসনের ব্যাপারে তেমন কোনো তথ্য পায় না। পরে সে পেন্টাগনে কাজ করা ড্রেনের কিছু আপত্তিকর ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেল করে, তাকে বাধ্য করে মেসনের তথ্য বের করার জন্য। ড্রেনও বাধ্য হয়ে বেটির কাজ করতে রাজি হয়, কিন্তু মেসনের ফাইলে ঢুকতে গেলে সে ফাইলে ঢুকতে পারে না, তার অ্যাক্সেস মানা ছিল। ফলে সে ম্যানুয়ালি মেসনের তথ্য সংগ্রহ করে, যা দেখে সে বুঝতে পারে কেন মেসনের ফাইলে ঢোকা তার জন্য নিষেধ ছিল। পরে সে মেসনের পাওয়া সকল তথ্য বেটির কাছে পাঠিয়ে দেয়। বেটি যখন মেসনের আসল পরিচয় জানতে পারে রীতিমতো তার ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা হয়। তার আর বুঝতে বাকি থাকে না উইলিয়াম ভুল মানুষের পিছে পড়েছে। তাই সে চিন্তা করে উইলিয়ামের সাথে থেকে মরার চেয়ে ভালো আমি আগে থেকেই সরে যাই। ফলে সে তাড়াতাড়ি তার জিনিসপত্র প্যাক করে নেয়। এরপর উইলিয়ামকে মেসনের পুরো ডিটেলস দিয়ে বলে, আমি চলে যাচ্ছি, আমি আর এখানে চাকরি করব না। এটা বলেই সে এখান থেকে চলে যায়। উইলিয়াম মেসনের ডিটেলস দেখে বুঝতে পারে তার ধারণাই ঠিক, মেসন কোনো সাধারণ মানুষ না, বরং সে ইন্টেলিজেন্স এজেন্সির একজন ভয়ঙ্কর এজেন্ট। সবকিছু জানার পরও উইলিয়াম তার লোক পাঠায় মেসনকে জীবিত ধরে আনার জন্য। মানে কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, উইলিয়ামের অবস্থাও ঠিক একই হয়েছে। এদিকে মেসনকে দেখা যায় সে একদম নিশ্চিন্তে আছে, এমনকি সে তার পরিবারকে নিয়ে ইটালিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, যেটা নিয়ে সে বাসায় সবার সাথে আলাপ করতেছিল। তখনই তার নজর পড়ে বাহিরে আসা কিছু গাড়ির দিকে। গাড়িগুলো দেখি সে বুঝে যায় কি হতে চলেছে, তাই সে সবাইকে তাড়াতাড়ি বেসমেন্টে নিয়ে যায়। দরজা লক করার আগে ভ্যাকাকে বলে যাই হোক না কেন সে যেন পুলিশকে কল না করে, এটা বলে সে দরজা আটকে দেয়। এরপর প্রথমে পুরো বাড়ির ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, তারপর চুপচাপ লুকিয়ে থাকে। উইলিয়ামের পাঠানো হিটম্যানরা ঘরে প্রবেশ করলেও সে চুপচাপ অপেক্ষা করতে থাকে যতক্ষণ না সবাই ছড়িয়ে পড়ে। এরপর একে একে 10 জনের মধ্যে 7 জনকেই খুব নির্মম ভাবে হত্যা করে। তবে এতে তাকে খুব একটা কষ্ট করতে হয় না। তবে 8 নাম্বার ব্যক্তিকে মারার সময় কিছুটা সমস্যায় পড়ে যায়, আর এই সুযোগে উইলিয়ামের ডান হাত পাবেল পিছন থেকে মেসনকে শক দিয়ে বেশ করে ফেলে। পরে তারা মেসনকে টেনে হিস্ট্রে গাড়ির ডিক্কিতে ভরে এখান থেকে নিয়ে চলে যায়। 10 জনের মধ্যে তারা 3 জন বেঁচে ছিল। বেঁচে থাকলেও তাদের অবস্থাও খুব একটা ভালো ছিল না, তাই তারা প্রথমে হাসপাতালে যাওয়ার কথা ভাবতেছিল, কিন্তু পাবেল বলে না, আগে ওকে উইলিয়ামের কাছে নিয়ে যেতে হবে। এদিকে ডিকির ভিতরে মেসনের জ্ঞান ফিরে আসে। প্রথমে হ্যান্ডকাপ থেকে হাত ছুড়ানোর জন্য তার হাতের বুড়ো আঙ্গুল ভেঙে নেয়। এরপর গাড়িতে থাকা এক্সটিংগুইশার বের করে পিছনের সিট থেকে বেরিয়ে গাড়ির ভিতরে ফায়ার স্প্রে করতে থাকে। এতে ড্রাইভ করা হিটম্যান গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে বসে। কিছুক্ষণ পর দেখা যায় মেসন ঠিকই সুস্থ সবল অবস্থায় গাড়ির ডিকি থেকে বেরিয়ে আসে। অন্যদিকে হিটম্যান গুলো মরে ভূত হয়েছিল, যদিও পাবেল তখনও বেঁচে ছিল। তবে পাবেল বেঁচে থাকলেও তার অবস্থা খুব খারাপ ছিল। গাড়ির ভাঙা একটি অংশ তার পেটের ভিতরে ঢুকে গিয়েছিল। কিছুক্ষণ পর সেও মারা যায়। এরপর মেসন প্রথমে তার বাবাকে ফোন করে সতর্ক করে, তারপর যতটা দ্রুত সম্ভব বাড়িতে ফিরে বেসমেন্ট থেকে তার স্ত্রী সন্তানকে বের করতে যায়। তবে তাদের সামনে যাওয়ার আগে নিজের চেহারা ঠিক করে নেয়, কারণ এত রক্তাক্ত অবস্থায় তাকে দেখলে তার পরিবারের উপর কি প্রভাব পড়বে সেটা ভেবে আগে গোসল করে নিজেকে স্বাভাবিক করে নেয়। এরপর সবাইকে বেসমেন্ট থেকে বের করে। সাফিয়াকে লুকোচুপি খেলার কথা বলে তাকে কিছু দেখতে দেয় না, কিন্তু ভ্যাকা চারদিকে এত লাশ দেখে কি বলবে কিছুই বুঝতে পারে না। তার ছেলে বাড়ি তো পুরোপুরি তাজ্জব হয়ে যায়। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে তার বাবা একাই এতগুলো লোককে মেরেছে। সবকিছু দেখার পরও সে তার বাবাকে কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। তবে ভেগা মেসনের কাছে জানতে চায় তার সাথে এসব কি হচ্ছে। মেসন এই মুহূর্তে কিছুই বলতে চায় না, তাই সে শুধু বলে আমি আগে সবকিছু ঠিক করি, তারপর তোমাকে আমি সবকিছু খুলে বলবো। পরে ভেগাও আর বাড়াবাড়ি না করে বাচ্চাদের একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়। ভেগা চলে গেলে মেসন সব হিটম্যানের লাশ বেসমেন্টে নিয়ে আসে, যাদের মধ্যে এখনো 2-1 জন বেঁচে ছিল। পরে মেসন তার লুকিয়ে রাখা সোনা ও নগদ ক্যাশ বের করে
ব্যাগে ভরে নেয়। রেডি হবার পর কিছু সময় হিটম্যানদের লাশের পাশে বসে তাদের সাথে নিজের জীবনের সুখ দুঃখের কথা বলতে শুরু করে। কিভাবে তার অতীত ভুলে সাধারণ জীবন শুরু করেছিল, তার স্বাভাবিক জীবন কতটা আরামদায়ক ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পরে যখন বেঁচে থাকা হিটম্যানগুলো মারা যায় তখন সে বেসমেন্টে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন লাগানোর আগে তার মেয়ের সেই কিটি ক্যাট ব্রেসলেটই খুঁজে পায়। তোমাদের মনে আছে কিনা, এই ব্রেসলেটের কারণেই কিন্তু মেসনের ভিতরে ঘুমিয়ে থাকা এত দিনের খুংখার মানুষটা জেগে উঠেছিল। যাই হোক, যেটা হবার সেটা হয়ে গেছে। পরে দেখা যায় আগুন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। মেসনের মাথায় তখন এক ভয়ঙ্কর পরিকল্পনা চলতেছিল। তাকে তার সাজানো গুছানো ঘর পুড়িয়ে দিতে হয়েছে। সুতরাং সে উইলিয়ামকে শিক্ষা না দিয়ে চুপ থাকবে না। প্রথমে সে তার শ্বশুরের কারখানা অতিরিক্ত দাম দিয়ে কিনে নেয়। এরপর পুরো কারখানার বিভিন্ন জায়গায় মরণ গাদি ভাত তৈরি করে পুরো জায়গাটাকে যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত করে। অন্যদিকে উইলিয়ামের পাঠানো কিলাররা মেসনের বাবার নার্সিং হোমে পৌঁছে যায়। তবে তারা জানতো না মেসনের বাবা আগে থেকেই তাদের আসার অপেক্ষায় ছিল। ফলে তারা কিছু করার আগেই মেসনের বাবার হাতে তারা মারা পড়ে। এদিকে মেসন সোজা উইলিয়ামের গুদামে হামলা চালায়, যেখানে ছিল রাশিয়ার প্রায় সব মাফিয়ার কালো টাকার ভান্ডার। এখানে উইলিয়ামের এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কেউ মেসনকে আটকাতে পারে না। মেসন উইলিয়ামকে বরবাদ করার জন্য এখানে থাকা সব টাকায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই লক্ষ কোটি ডলার পুড়ে ছাই হয়ে যায়। এদিকে উইলিয়ামের এই ব্যাপারে কোনো খবরই ছিল না। হঠাৎ সে লক্ষ্য করে মেসন তার সামনে বসে রয়েছে। সে মেসনকে দেখে চমকে যায়, রীতিমতো অবাক হয়ে মেসনের সামনে এসে দাঁড়ায়। উইলিয়াম তখনও জানতো না মেসন তার সকল টাকা পুড়িয়ে ছাই করে দিয়েছে। মেসনকে দেখা যায় সে চুপচাপ কাবাব খাচ্ছিল। পরে উইলিয়াম বলে, আমি তোমার সাহসের প্রশংসা করি, বলতেই হয় তোমার কলিজা আছে। যদিও মুহূর্তের মধ্যেই উইলিয়ামের লোকেরা মেসনকে ঘিরে ফেলে। তারা ভেবে নেয় মেসনের খেলা এখানেই শেষ। তবে হয় তার উল্টো, কারণ মেসন ভালো করেই জানতো উইলিয়ামের ক্লাবে ঢোকা মানে বিপদের মধ্যে পা রাখা। তাই সে তার সঙ্গে করে একটি শক্তিশালী বিস্ফোরক মাইন নিয়ে এসেছিল, যেটা বিস্ফোরিত হলে এখানে কারো শরীর আস্ত থাকবে না। মেসন উইলিয়ামকে শান্ত ভাষায় বলে, এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি তো আর শুধু শুধু তোমার এখানে আসিনি। উইলিয়াম তখন তার লোকদের বাইরে যেতে বলে রাখা ভালো, মেসনের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল উইলিয়াম ও তার লোকদের তার প্রস্তুত করা সেই কারখানায় নিয়ে যাওয়া। এর জন্য সে উইলিয়ামকে প্রস্তাব দেয়, চলো আমরা সব ভুলে নতুন করে শুরু করি। এটা শুনে উইলিয়াম কিছুটা কনফিউজ হয়ে বলে, নতুন করে শুরু করা বলতে তুমি কি বুঝাচ্ছ? তখন মেসন এক বান্ডিল পুরা টাকা বের করে। সাথে সাথে উইলিয়াম বুঝে যায় এটা অক্সশপের টাকা। এটা বুঝতে পেরে তার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। সে মেসনের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। মেসনও রেগে উইলিয়ামকে গালি দিয়ে বলে, হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার ঘর পর্যন্ত পৌঁছে গেছিস, তুই এটা অনেক বড় ভুল করেছিস। উইলিয়াম তখন রাগে কাঁপতেছিল। সে বলে, তুই আমার ভাইকে মেরেছিস। মেসন বলে, না, আমার যতদূর মনে পড়ে আমি তোর ভাইকে জীবিত ছেড়ে দিয়েছিলাম। তবে ও যে কাজ করতে চেয়েছিল তাতে ওর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। উইলিয়াম মাথা ঠান্ডা করে ভাবতে থাকে মেসনের সাথে কি করা যায়। তখন মেসন বলে ওঠে, দেখ, তুই চাইলে আমাকে মারতে আসতে পারিস, কোনো সমস্যা নাই, আমি সবসময় তোর জন্য প্রস্তুত আছি। আর যদি তুই আমাকে মেরেও ফেলিস তারপরও তোর বিপদ কাটবে না, কারণ তোকে অপশকের পুরো টাকা ফেরত দিতে হবে। তার চেয়ে ভালো আমার পরামর্শ হলো তুই তোর চেহারা বদলে দূরে কোনো আইল্যান্ডে যেয়ে তোর বাকি জীবনটা কাটিয়ে দে। এটাই তোর জন্য সবচেয়ে ভালো হবে। মানে ভাবা যায় তুমি একটা শহরের সবচেয়ে ভয়ানক মাফিয়ার আস্তানায় ঢুকে তার সামনে বসে তাকে বলছো তুই তোর সব কর্মকাণ্ড বাদ দে, নয়তো তোর জন্য ভালো হবে না। উইলিয়াম মেসনের সাহস দেখে রীতিমতো তাজ্জব হয়ে যায়। সে ভেবে পাচ্ছিল না মেসনের সাথে কি করা যায়। তার সাধ্যে থাকলে সে এখনই মেসনকে মেরে ফেলতো। তবে মেসনের সাথে মাইন্ড থাকায় সেটা আর করতে পারছিল না। আবার ধৈর্য ধরে থাকবে সেটাও পারছিল না। তখন মেসন যাওয়ার আগে তাকে বলে, আমি বাইরে তোর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। এটা বলে মেসন সবার সামনে দিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে। মেসনের হাতে মাইন্ড থাকায় সবার শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। মেসন ভালো করে জানতো উইলিয়াম তার পেছনে অবশ্যই আসবে, আর সেটাই ছিল তার এখানে আসার মূল উদ্দেশ্য। আর ঠিক তেমনটাই হয়। উইলিয়াম বাইরে এসেই তার সকল লোককে মেসনের পিছে লেলিয়ে দেয়, সাথে সে নিজেও মেসনের পিছু নেয়। সবকিছু মেসনের প্ল্যান মতোই হচ্ছিল। সে উইলিয়ামকে তার সেই কারখানায় নিয়ে আসে। তবে কারখানার ভিতরে ঢোকার আগেই উইলিয়াম ও তার পুরো দল একযোগে মেসনকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। ফলে মেসন এখানে একদম আটকে যায়। সে তার প্ল্যানে পুরোপুরি সফল হতে পারে না। সফল হওয়া তো দূরের কথা, এখন সে নিজের জীবন বাঁচাতেই হিমশিম খাচ্ছিল। তখন তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে হাজির হয় তার ভাই হ্যারি এবং তার বাবা। শুরু হয় তিন বাপ ছেলে বনাম শহরের পুরো মাফিয়া চক্রের লড়াই। যদিও ভিতরে প্রবেশ করার পর উইলিয়ামের বেশিরভাগ লোক মেসনের পাতা মরণ ফাঁদে পড়ে
ভাবে মারা যেতে থাকে, আর বাকি যারা বেঁচে থাকে তাদেরকে 3 ছেলে মিলে খতম করতে থাকে। তবে এক পর্যায়ে তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যাওয়ায় তারা আটকে যায়। অন্যদিকে উইলিয়াম তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতেই থাকে। এই অবস্থায় মেসন যেটা করে সেটা সত্যি অবিশ্বাস্য। সে তার কাছে থাকা সেই মাইনটিকে বুলেট প্রুফ শিল্ডের উপর টেপ দিয়ে লাগিয়ে নেয়। এরপর মাইনের পিনের সাথে হুক লাগিয়ে হুকের অপর মাথা কামড়ে ধরে, তারপর সোজা উইলিয়ামের দিকে ছুটে যায়। কাছাকাছি যেতেই হুক টেনে মাইনের পিন খুলে দেয়, সাথে সাথে মাইনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আঘাতে উইলিয়াম ঘটনাস্থলেই মারা যায়। মেসন বুলেট প্রুফ শিল্ডের আড়ালে থাকায় তার তেমন কোনো ক্ষতি হয় না। তারপরও তার এই দুঃসাহসিক কাণ্ড দেখে তার বাবা এবং হ্যারি তাজ্জুব হয়ে তাকিয়ে থাকে। যাই হোক, এর মধ্য দিয়ে তারা উইলিয়ামের মতো এক ভয়ঙ্কর মাফিয়ার হাত থেকে রক্ষা পায়। এরপর যেটা হয়, পুলিশ চলে আসে। পুলিশ তো আসবেই, যেহেতু এতক্ষণ ধরে এখানে গোলাগুলি চলতেছিল। পুলিশের সাইরেন শুনতেই মেসন তার বাবা এবং হ্যারিকে তাড়াতাড়ি এখান থেকে সরে যেতে বলে। বাকি সে পুলিশকে সামনে নিতে পারবে। পরে সে তার ওয়াইফ ভ্যাকাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে জানায় সমস্যার সমাধান হয়ে গেছে, তাই সে বাড়ি ফিরতে চায়। এরপর পরই আমরা আবারও সেই দৃশ্যে চলে আসি যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল, সেই ইন্টারোগেশন রুম। দেখা যায় মেসনের সামনে বসে থাকা অফিসার দুজন তাকে জিজ্ঞাসাবাদ করতেছিল। তখনই তাদের দুজনের ফোন একসাথে বেজে ওঠে। তারা ফোন রিসিভ করার পর তাদের চেহারার রং একদম বদলে যায়। কল কেটে দেওয়ার পর তারা মেসনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে ফোনের ওপাশ থেকে অর্ডার এসেছে মেসনকে ছেড়ে দিতে হবে। এর 3 মাস পর দেখা যায় মেসন ও ভ্যাকা তাদের জন্য নতুন একটি বাড়ি কিনতে আসে। সেখানে একজন সেলসম্যান তাদের এই নতুন বাড়িটির সুযোগ সুবিধা বোঝাতে থাকে। তবে বারবার মেয়েটার ফোন বেজে উঠতেছিল। তখন ভেকা তাকে বলে, আপনি কথা বলেন, কোনো সমস্যা নেই, আমরা বাকিটা ঘুরে দেখছি। যদিও পরে দেখা যায় মেয়েটার ফোনে আসলে মেসনের জন্য কল এসেছে। এতে সবাই কিছুটা কনফিউজ, তার মোবাইলে মেসনের জন্য কেন কল আসবে। মেসন মোবাইল নিয়ে কথা বলার পর তার চেহারায় কিছুটা বিরক্তির ছাপ ভেসে ওঠে। পরে সে মেয়েটাকে কিছু বলতেই যাবে, এর আগে ভেকা মেয়েটাকে জিজ্ঞাসা করে এই বাড়িতে বেসমেন্ট আছে কিনা। এটা জানতে চাওয়ার মানে হলো মেসনের লড়াই এখনো শেষ হয়নি, আর এই রহস্যময় মুহূর্তের মধ্য দিয়েই আজকের মুভিটি শেষ হয়।